৭ মার্চ ১৯৭১, যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে সকাল থেকেই তুমুল উত্তেজনা। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় ভাষণ দেবেন শেখ মুজিবুর রহমান। সেই ভাষণে জাতির উদ্দেশ্যে তার নির্দেশনা কী হবে তা নিয়েই চলছে বিতর্ক। স্বাধীনতার প্রশ্নে আওয়ামী লীগের অভ্যন্তরে কৌশলগত তিনটি ভিন্ন মত সক্রিয় ছিল। একই সমান্তরালে চলমান এই ধারাগুলোর মধ্যে তরুণ নেতাদের একটি বিরাট অংশ বিশ্বাস করত যে কেবল সশস্ত্র বিপ্লবের মাধ্যমেই স্বাধীনতা অর্জন সম্ভব, আলোচনা বা অহিংস পথে মুক্তি আসবে না। এই মতের নেতৃত্বে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম খান। অন্যদিকে আওয়ামী লীগের প্রবীণ নেতাদের আরেকটি বড় অংশ মনে করত, যেহেতু দলটি নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছে, তাই আলোচনার পথ খোলা রেখে প্রথমে অহিংস উপায়ে ক্ষমতা বুঝে নিতে হবে এবং তারপর ধীরে ধীরে স্বাধীনতার দিকে এগিয়ে যেতে হবে। তৃতীয় ও মধ্যবর্তী ধারাটি বিশ্বাস করত যে স্বাধীনতা আসবে গণজাগরণের মধ্য দিয়ে, যেখানে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হবে প্রধান শক্তি। তাদের মতে সশস্ত্র প্রতিরোধ হবে কেবল শত্রুর আক্রমণের পাল্টা জবাব। এই অংশের যুক্তি ছিল, প্রথমেই সশস্ত্র বিপ্লবের ডাক দেয়া বা যুদ্ধের ঘোষণা দিলে আন্তর্জাতিক মহলে বাঙালির মুক্তির সংগ্রাম ভুল বার্তা দিতে পারে এবং একে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে তুলে ধরা হতে পারে। এই ধারার নেতৃত্বে ছিলেন তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী। বাংলাদেশ জন্মের গুরুত্বপূর্ণ সেই সময়ে তিনি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের অভ্যন্তরে চলা সব মতভেদ ও দ্বিধাকে ছাপিয়ে ঘনিয়ে এলো সেই ঐতিহাসিক ৭ই মার্চের মাহেন্দ্রক্ষণ। জনসভার শুরুতেই মুক্তিকামী জনতা সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ করে। মঞ্চে উঠে শেখ মুজিব তার ঐতিহাসিক ভাষণ দেন। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। তিনি বক্তব্যে ভারসাম্য বজায় রেখে পাকিস্তানিদের কাছে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নেওয়ার আহ্বান জানান। সশস্ত্র সংগ্রামের ঘোষণা না দিয়ে তিনি ডাক দেন অসহযোগ আন্দোলনের। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তবে আলোচনার আড়ালে গণহত্যার নীল নকশা তৈরি করে ২৫শে মার্চ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন ইয়াহিয়া খান। ৭ই মার্চ থেকে চলা অসহযোগ আন্দোলনের দৃশ্যপট পাল্টায় মহাবিপদের কালো মেঘে ঢেকে থাকা আতঙ্কের মধ্যে দিয়ে। ওই সন্ধ্যায় কয়েকজন ছাত্রনেতা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনে যান নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তাব নিয়ে। কিন্তু শেখ মুজিব সিদ্ধান্ত নেন তিনি কোথাও যাবেন না। তিনি ছাত্রনেতাদের সীমান্ত পেরিয়ে ভারত থেকে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেন। অন্যদিকে তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবকে নিয়ে আত্মগোপনে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনার উদ্দেশ্যে তার বাসায় যান। শেখ মুজিব আত্মগোপনে যেতে রাজি হননি, বরং তিনি বলেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন অর্থাৎ ২৭শে মার্চ হরতাল লেগেছি। এরপর শেখ মুজিব পাকিস্তানের সৈন্যদের হাতে ধরা দেন এবং তাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। তবে তার অনুপস্থিতিতে কে নেতা হবেন, কর্মপন্থা কী হবে বা যুদ্ধ কিভাবে চলবে, এমন কোনো নির্দেশনা তিনি দিয়ে যাননি। ঢাকা সহ সারা দেশে পাকিস্তানি সৈন্যদের নৃশংসতার প্রতিবাদে বাঙালিরা যার যার অবস্থান থেকে প্রতিরোধ শুরু করে। আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি বা অস্ত্র না থাকা সত্ত্বেও যার যা কিছু ছিল তা নিয়েই আপামর জনতা প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর এভাবেই শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যা জনযুদ্ধে রূপ নেয়।
শেখ মুজিবুর রহমানের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় যুদ্ধ পরিচালনায় এক জটিল পরিস্থিতির তৈরি হয়। এই অচলাবস্থা দূর করতে তাজউদ্দিন আহমেদ স্ব-উদ্যোগে কাজ শুরু করেন। তিনি প্রবাসী সরকার গঠন, মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ এবং অস্ত্র সহায়তার মাধ্যমে ভারতের সহযোগিতা নিশ্চিত করেন। তিনি স্পষ্ট করে দেন এসব উদ্যোগ শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেনে নিয়েই করা হচ্ছে। তবে তার এই উদ্যোগের বিরোধিতা আসে স্বয়ং আওয়ামী লীগের ভেতর থেকেই। শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদ সহ তরুণ নেতারা তাজউদ্দিন আহমেদের পরিকল্পনার বাইরে গিয়ে প্রস্তুতি নিতে শুরু করেন। শেখ মনি কোনোভাবেই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রবাসী সরকার গঠনের উদ্যোগ মেনে নিতে পারছিলেন না। তিনি ছাত্রলীগ নেতাদের সংগঠিত করে এই সরকারকে সমর্থন না দিতে চাপ দেন এবং 17 এপ্রিল মুজিবনগরে প্রবাসী সরকারের শপথ অনুষ্ঠান বর্জনের জন্য চাপ সৃষ্টি করেন। ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকী যুক্তি দেন যে এমন সিদ্ধান্ত হবে আত্মঘাতী এবং এটি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সৃষ্ট জাতীয় ঐক্যে ফাটল ধরাবে, যা মুক্তিযুদ্ধের ক্ষতি করবে। এই উত্তেজনার এক পর্যায়ে শেখ মনি তার প্রতি মারমুখী আচরণও করেছিলেন, যে কথা নিজেই লিখে গেছেন নূরে আলম সিদ্দিকী। তার মতে শেখ মনি চেয়েছিলেন শেখ মুজিবের অনুপস্থিতিতে সাবেক এবং বর্তমান ছাত্র নেতাদের নিয়ে তিনিই হবেন মুক্তিযুদ্ধের মূল নেতা, কিন্তু প্রবাসী সরকার গঠনের কারণে তার সেই পরিকল্পনা বাধাগ্রস্ত হয়ে যায়। অন্যদিকে সিরাজুল আলম খান কৌশল অবলম্বন করেন। তিনি সরাসরি প্রবাসী সরকারের বিরোধিতা না করলেও তাজউদ্দিন আহমেদের উপর পুরোপুরি আস্থা রাখেননি। এর বিকল্প হিসাবে তিনি শেখ মনি, আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদের নেতৃত্বে ভারত সরকারের গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে মুজিব বাহিনী নামের একটি বিশেষ বাহিনী গঠন করেন। তাদের পরিকল্পনা ছিল, যদি পাকিস্তান সরকার শেখ মুজিবকে হত্যা করে বা ভারত প্রবাসী সরকারের উপর থেকে সমর্থন তুলে নেয়, তবে এই মুজিব বাহিনী সেই সরকারকে উৎখাত করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিবে এবং স্বাধীন দেশেও শেখ মুজিবের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। এই পদক্ষেপটি ছিল তার দীর্ঘদিনের সশস্ত্র বিপ্লবী চিন্তারই একটি প্রতিফলন। শেখ মুজিবের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের নেতৃত্ব নিয়ে তৈরি এই দ্বন্দ্ব তাজউদ্দিন আহমেদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেই মুহূর্তে তাজউদ্দিনের পাশে দাঁড়িয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী, AHM কামরুজ্জামান এবং নূরে আলম সিদ্দিকীর মতন নেতারা। প্রাথমিকভাবে খন্দকার মোশতাক আহমেদও তাজউদ্দিনকে সমর্থন করেছিল, যদিও পরে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হন, যেটা সমস্যাকে আরও জটিল করে তুলেছিল। অন্যদিকে প্রবাসী সরকারের পাল্টা পরিকল্পনা হিসেবে গঠিত মুজিব বাহিনী সব সময় সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে। তাদের পরিকল্পনা ছিল জাতীয়তাবাদী সংগ্রামকে ভারতীয় পৃষ্ঠপোষকতায় শ্রেণী সংগ্রামে রূপ দেওয়া এবং মুক্তিবাহিনী দুর্বল হলে মূল নেতৃত্বের স্থান দখল করা। তবে তাজউদ্দিন আহমেদের কারণে মুক্তিযুদ্ধের পরিণতি সেই পথে এগোয়নি। তবে তারপরও এই বিরোধ থেমে থাকেনি। তাজউদ্দিন আহমেদের দক্ষ দৃঢ় নেতৃত্বের কারণে মুজিব বাহিনী বা অন্য কোনো পক্ষের বিরোধিতা সত্ত্বেও প্রবাসী সরকারি মুক্তিযুদ্ধ পরিচালনায় মূল কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত হয়। মুজিব বাহিনী যদিও ভারতের রয়ের তত্ত্বাবধানে গঠিত হয়েছিল, তবুও এটি কখনো প্রবাসী সরকারের সমান্তরাল বৈধতা বা কর্তৃত্ব অর্জন করতে পারেনি। এই সময়ে ভারতের প্রধান উদ্দেশ্য ছিল পাকিস্তানকে বিভক্ত করা এবং বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করা। তাই তারা কৌশলগতভাবেই প্রবাসী সরকার এবং মুজিব বাহিনী এই দুটি ধারাকেই সহায়তা করে গেছে। তবে একটা পর্যায়ে তারা আন্তর্জাতিক স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতার জন্য একটি সুসংগঠিত প্রবাসী সরকারের গুরুত্ব বুঝতে পেরেছিল। এজন্য ভারত শেষ পর্যন্ত তাজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকারের প্রতি তাদের মূল সমর্থন এবং সহায়তা বজায় রাখে।
যদিও তারা মুজিব বাহিনীর নেতাদের মাধ্যমে একটি বিকল্প নেতৃত্বকে হাতে রেখেছিল, যাদেরকে বিশেষ প্রয়োজনে ব্যবহার করা যাবে। মুক্তিযুদ্ধের শুরু থেকেই ভারত আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমেই যুদ্ধকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে। ভারত চেয়েছে এই যুদ্ধে আওয়ামী লীগের মূল নেতৃত্ব যেন টিকে থাকে, যে কারণে যোদ্ধা বাছাই, প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র, কলাকৌশল বা অন্য সব কিছুতে ভারত কড়া নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছে। প্রশিক্ষণের জন্য প্রায় সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সমর্থিত লোক ছাড়া কাউকে ভর্তি করা হয়নি। এটাতে হাউজিং স্প্রিং, হ্যাঁ এইটাতে রেকর্ডিং স্প্রিং। সে সময় মাওলানা ভাসানী ভারতে অবস্থান করলেও তাকে সাথে নেওয়ার প্রয়োজন বোধ করেনি আওয়ামী লীগ। শুধু তাই নয়, এই সময়ে ভাসানীকে এক প্রকার অন্তরীণ অবস্থায় রাখা হয়েছিল ভারতে। দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধে সবার অংশগ্রহণ থাকুক, সেটা আওয়ামী লীগ চায়নি। এই ধরনের নিয়ন্ত্রণ ও খবরদারির কারণেই যুদ্ধকালীন সময়ে অনেক মুক্তিযোদ্ধা এর প্রতিবাদ করেছিল এবং সেখান থেকেই তাদের মধ্যে একই সাথে ভারত বিরোধী ও আওয়ামী লীগ বিরোধী একটি মনোভাব সৃষ্টি হয়েছিল। স্বদেশ প্রত্যাবর্তনের পর শেখ মুজিবুর রহমান প্রবাসী সরকারকে বৈধতা দেন এবং তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকেন। তবে মুক্তিযুদ্ধের সময় সৃষ্ট এই দ্বন্দ্বের রেশ দ্রুতই প্রকাশ্যে আসে। 1972 সালের প্রথম দিকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভেদ আরও প্রকট হয়। তরুণ এবং বিপ্লবী মনোভাবাপন্ন নেতারা, যারা মুজিব বাহিনীর মাধ্যমে সংগঠিত হয়েছিলেন, তারা মনে করতেন স্বাধীনতার পর দেশ পরিচালনায় তাদেরই মুখ্য ভূমিকায় থাকা উচিত। তারা শ্রেণী সংগ্রামের মাধ্যমে বৈপ্লবিক সমাজ পরিবর্তনের পক্ষে ছিলেন, যা তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত সমাজতান্ত্রিক ধারার সংস্কারমূলক অর্থনীতির চেয়ে ভিন্ন ছিল। এই অভ্যন্তরীণ বিরোধের সুযোগ নিয়ে এবং শেখ মুজিবের নিকট সান্নিধ্যে থেকে শেখ ফজলুল হক মনি এবং তার অনুসারীরা তাজউদ্দিন আহমেদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় ষড়যন্ত্রমূলক তৎপরতা শুরু করেন। তারা তাজউদ্দিন আহমেদের অর্থনৈতিক নীতি, ভারত নীতি এবং প্রশাসনিক পদক্ষেপের কড়া সমালোচনা করতে থাকেন। ফলস্বরূপ 1974 সালের 26 অক্টোবর শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদকে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। এটি ছিল বাংলাদেশের রাজনীতির জন্য একটা টার্নিং পয়েন্ট এবং মুক্তিযুদ্ধের সময়ের বিরোধের সবচেয়ে বড় ফল। অন্যদিকে মুজিব বাহিনীর নেতারা স্বাধীনতার পরপরই মূলত দুটি প্রধান ধারায় বিভক্ত হন। শেখ মনি, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক এরা মূলত আওয়ামী লীগের মূলধারায় থেকে শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন হিসেবে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। তাদের নেতৃত্বে 1972 সালে গঠিত হয় যুবলীগ, যা কার্যত আওয়ামী লীগের একটি শক্তিশালী তরুণ শাখা হিসেবে কাজ শুরু করে। সিরাজুল আলম খান চলে যান সম্পূর্ণ ভিন্ন পথে। 1972 সালে তিনি ছাত্রলীগের একটি বড় অংশকে নিয়ে আওয়ামী লীগ থেকে বের হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ গঠন করেন। এই দলটি ছিল মূলত সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তনের স্বপ্ন দেখা একদল তরুণ নেতার প্ল্যাটফর্ম। তাদের লক্ষ্য ছিল শেখ মুজিবুর রহমানের সরকারকে উৎখাত করে একটি বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা, জাসদের অভ্যুত্থান এবং তাদের গণবাহিনী গঠন করে সশস্ত্র আন্দোলনের ডাক দেয়া স্বাধীন বাংলাদেশে তীব্র রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে। তারা স্বাধীনতার মাত্র কয়েক বছরের মধ্যেই সরকারের বিরুদ্ধে সহিংস পথে নেমে আসে, যা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায়। এদিকে আওয়ামী লীগের অভ্যন্তরের ক্ষমতার দ্বন্দ্ব দলকে আরও দুর্বল করে দেয়, যা পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং বাকশাল গঠনের পটভূমি তৈরি করে। বাকশাল গঠনের সময় আওয়ামী লীগের সীমিত সংখ্যক নেতা এর প্রতিবাদ করেছিলেন, যাদের মধ্যে প্রথম সারিতেই ছিলেন তাজউদ্দিন, আতাউর রহমান খান এবং নূরে আলম সিদ্দিকী। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হওয়া সত্ত্বেও
বাকশাল গঠনের তীব্র বিরোধিতা করেছিলেন। কিন্তু এই বিরোধিতার ফলাফল ভালো হয়নি। তাজউদ্দিন আহমেদকে যেরকম অপসারিত হতে হয়েছিল, তেমনি বাকশালের বিরোধিতা করায় সংসদ সদস্য পদ চলে যায় নূরে আলম সিদ্দিকীর। শুধু তাই নয়, যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেয়া হয় তাকে। নূরে আলম সিদ্দিকীর মতন আরও অনেক ছাত্রনেতা এবং প্রবীণ কর্মী এই একদলীয় ব্যবস্থাকে মেনে নিতে পারেননি। ফলে তারা দৃশ্যমান রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে নেন অথবা নিষ্ক্রিয় হয়ে পড়েন। দেশের রাজনীতির এই ঘূর্ণিপাকে নীরবে খেলে যাচ্ছিল বিদেশি শক্তিগুলো, বিশেষ করে ভারত, সোভিয়েত ইউনিয়ন, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রবল মতবিরোধ এবং পক্ষ যেহেতু আছে, সেই পক্ষগুলোকে আলাদা যে যার যার মতন ফিউয়েল দিতে লাগলো এইসব বিদেশি শক্তিগুলো। মুক্তিযুদ্ধের সময়ে ভারত দুটি পক্ষকে সমর্থন করলেও স্বাধীনতার পর তারা স্বাভাবিকভাবেই শেখ মুজিবুর রহমানের সরকারকে সমর্থন করে। তবে মুজিব বাহিনীর নেতাদের আওয়ামী লীগের মূল নেতৃত্বে চলে আসার ঘটনায় তারা বেশ খুশি হয়েছিল, কারণ এই নেতারা ভারতের প্রতি অপেক্ষাকৃত বেশ নমনীয় ছিলেন। তাজউদ্দিন আহমেদ তুলনামূলকভাবে স্বাধীন চেতা এবং জাতীয়তাবাদী পররাষ্ট্রনীতির পক্ষে ছিলেন। তাজউদ্দিনের অপসারণ তাই প্রকারান্তরে ভারতের আঞ্চলিক কৌশলকেই শক্তিশালী করেছিল। জাসদ ছিল মাওবাদী, চীন ঘেঁষা বিপ্লবী সমাজতান্ত্রিক আদর্শ দ্বারা প্রভাবিত। সোভিয়েতপন্থী একটি সুস্পষ্ট ধারাও সে সময়ে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিল। তবে সোভিয়েতপন্থী বা মস্কোপন্থী কমিউনিস্ট ও বামপন্থীরা মূলত শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই কাজ করত। জাসদ আওয়ামী লীগ সরকারকে ভারতের দালাল এবং সোভিয়েত ইউনিয়নের সামাজিক সাম্রাজ্যবাদের তাবেদার বলে আখ্যায়িত করত। অন্যদিকে খন্দকার মোশতাককে ঘিরে তৈরি হয় মার্কিন ব্লক। তিনি মুক্তিযুদ্ধের সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের প্রতি নমনীয় একটি বিকল্প রাজনৈতিক ধারাকে প্রতিনিধিত্ব করতেন। খন্দকার মোশতাক মুক্তিযুদ্ধের সময়েও পাকিস্তানের সাথে কনফেডারেশন গঠনের গোপন প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন পাকিস্তানের সাথে আপোষের মাধ্যমে ভারত এবং সোভিয়েত প্রভাব এড়ানো সম্ভব। আর এই দৃষ্টিভঙ্গি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ, যে কারণে স্বাধীনতার পরেও মার্কিন সমর্থনে মোশতাকের রাজনৈতিক পুনরুত্থান হয়। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদ ছিল মোশতাক এবং মার্কিনপন্থী শক্তিগুলোর কাছে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে জনগণকে এক করার প্রধান হাতিয়ার। মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব এবং কৌশল নিয়ে যেই সূক্ষ্ম মতভেদ দানা বেঁধেছিল, স্বাধীনতার পর আওয়ামী লীগের অভ্যন্তরে সেই বিভাজন এক নতুন ও ভয়াবহ মাত্রা লাভ করে। এই অভ্যন্তরীণ ফাটলি পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিকে বারবার অস্থিতিশীলতার মুখে ঠেলে দিয়েছে। পর্যবেক্ষণ করলে দেখা যাবে, যখনই এদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়েছে, তখনই এই বিভাজন ও এর সঙ্গে সম্পর্কিত আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশকে ভূরাজনীতির খেলার মাঠে পরিণত করেছে, যা আজও বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান। বর্তমান সময়ে এসেও দেশের ঐতিহাসিক গতিপথ নির্ধারণে যারা নেতৃত্ব দিয়েছিলেন অথবা খুব কাছ থেকে এই ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করেছেন, তাদের জীবন এবং অভিজ্ঞতা পর্যালোচনা করা খুবই জরুরি। তাজউদ্দিন আহমেদ, আবুল মনসুর আহমেদ, নূরে আলম সিদ্দিকী, মওদুদ আহমেদ, ডক্টর কামাল হোসেন কিংবা জাহানারা ইমামের মতন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের লেখা ঘাঁটলে অসংখ্য সূত্র বেরিয়ে আসবে। নতুন প্রজন্মের জন্য যে সূত্রগুলো কেবল ইতিহাস নয়, বরং বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার রসদ যোগাবে।